এই ছেলেটি বেশ গরিব ঘরের ছেলে, যার কাছে খুব বেশি হয়তো টাকা পয়সা নেই, কিন্তু তার কাছে এমন কিছু মেধা রয়েছে যার জন্য এই চরিত্রটি অন্যান্য বাকি সব চরিত্র থেকে অনেকটাই আলাদা। কলেজের বাকি বন্ধুরা তাকে বেশ টিটকিরি করে এবং পরে ইংলিশে এমএ করতে আসে এবং প্রথম দেখাতেই আদিত্যর ভালো লেগে যায় এবং এটা আমার ফার্স্ট বুক রিভিউর ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষী। লেকটিওফাইস কর্নারে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে একটি বুক রিভিউ নিয়ে এবং এটা আমার ফার্স্ট বুক রিভিউর ভিডিও। তো আজকে আমি যে বইটার কথা বলবো সেই বইটা সম্পর্কে অনেক কিছু বলতে ইচ্ছে করে, জানি না ঠিকঠাকভাবে গুছিয়ে কতটা বলতে পারবো, বাট এই বইটা পড়ার পরে যে অনুভূতি আমার হয়েছে সেইটা ঠিক না বলে বোঝানোর মতো নয়। যাই হোক, বেশি ভনিতা না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমি যে বইটার সম্পর্কে বলবো সেইটা হচ্ছে এই বইটা শরঞ্জিত চক্রবর্তীর কম্পাস। এই বইটা পড়ার পরে আমার এই বইটা বর্তমানে সবথেকে বেশি প্রিয় হয়ে গেছে। ওনার লেখা বিভিন্ন গল্প, উপন্যাস, কবিতা পড়েছি এবং এত কিছু পড়ার পরে আমি এই কনক্লুশনে এসেছি যে এইটা হচ্ছে আমার কাছে বেস্ট লেখা, বেস্ট গল্প। এবং এটা যে পরিপ্রেক্ষিতে, যে ঘটনা নিয়ে লেখা, সেইটা প্রচণ্ড আকর্ষণীয়। কারণ এই বইটার নাম দেখেই বোঝা যাচ্ছে যে হঠাৎ করে কম্পাস কেন নামটা হলো। কম্পাস আমরা কী কাজে ব্যবহার করি? আমরা ব্যবহার করি দিক নির্দেশকের জন্য। ঠিক সেই রকমভাবেই কম্পাস যেমন কোনো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই দিককে নির্দেশ করে, ঠিক সেই রকমভাবে আমাদের জীবনেরও একটি কম্পাস রয়েছে যা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায় একটা নতুন স্রোতে, একটা নতুন মোড়কে এবং আমাদের সঠিক পথ দেখায়। তো এই সারা জীবনে যে প্রাপ্তি অপ্রাপ্তি, চাওয়া পাওয়া, অনেক যে আশা আকাঙ্ক্ষা থাকে সেটা সব হয়তো পূরণ হয় না, এবং এই কম্পাস আমাদেরকে বাঁচিয়ে রাখে, সঠিক দিশা দেখিয়ে যায় এবং আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছতে সাহায্য করে। ঠিক সেই রকমভাবেই এই বইতে কম্পাসের যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট সবার আগে আমি পুরো বইটার রিভিউটাই স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো প্রথমেই আমি বলবো এই বই সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য। তো এই বইটা হচ্ছে কম্পাস, যার লেখক শরঞ্জিত চক্রবর্তী, এবং এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে, যার মূল্য 400 টাকা এবং সর্বমোট পেজ হচ্ছে 191। এই গোটা উপন্যাসে আমাদের বিভিন্ন চরিত্রের সাথে আলাপ পরিচয় হবে। তো এইবার আসি গল্পের চরিত্র এবং গল্পের মেইন বর্ণনায়। তো এই উপন্যাসে সর্বমোট 4টে চরিত্র রয়েছে প্রধান, এবং বিভিন্ন পার্শ্ব চরিত্রও রয়েছে। তো এই প্রধান চরিত্রগুলোকে দুটো করে বিভক্ত করা হয়েছে দুটো বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে। একটি সময় দেখানো হয়েছে 90s সময় এবং একটি দেখানো হয়েছে এখনকার সময়। তো এবার আসি গল্পের সারমর্মে। এখানে আদিত্য, মৌরিমা, পুনর্জিৎ এবং উষ্মিল এই 4টে প্রধান ক্যারেক্টার রয়েছে, যেখানে আদিত্য ক্যারেক্টারটা ভীষণই ইন্টারেস্টিং এবং এই ক্যারেক্টারটা হতে পারে বলা যেতে পারে এই পুরো উপন্যাসের হিরো। তো আদিত্য হচ্ছে ভীষণই মেধাবী একজন স্টুডেন্ট এবং সে ইংলিশে এমএ করছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো এই ছেলেটি বেশ গরিব ঘরের ছেলে, যার কাছে খুব বেশি হয়তো টাকা পয়সা নেই, কিন্তু তার কাছে এমন কিছু মেধা রয়েছে যার জন্য এই চরিত্রটি অন্যান্য বাকি সব চরিত্র থেকে অনেকটাই আলাদা। এর সব থেকে ভালো বন্ধু হচ্ছে ইলেশ, যার সাথে সে সব কিছু শেয়ার করে, এবং সে যে এত ভালো লিখতে পারে সেইটাও সে ইলেশকে বলে এবং তার লেখাগুলো দেখায়। আদিত্য অর্থাৎ আদিত্য চ্যাটার্জি চায় একদিন খুব বড় হবে এবং সে একজন বড় মাপের ইংলিশ রাইটার হবে।
সে ইংলিশে প্রচুর লেখার চেষ্টা করে, সে নভেল লেখার চেষ্টা করে, এবং সে যে ইংলিশে লেখার চেষ্টা করছে এটা দেখে তার বিভিন্ন কলেজের বাকি বন্ধুরা তাকে বেশ টিটকিরি করে, এবং যার মধ্যে রচিত বলে একটি ছেলের প্রভাব সব থেকে বেশি। রচিত ছেলেটি পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত, এবং সে আদিত্যর থেকে বেশ অনেকটাই বড় লোক, এবং তা সত্ত্বেও তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব রয়েছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে কিছু ঠান্ডার যুদ্ধ চলেছে, কিছু এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে দেখানো হয়েছে যে রচিত আদিত্যর খানিকটা ক্ষতি করে দিয়ে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে গল্পের পড়ার সাথে সাথে এই ঘটনাগুলো বা এই পরিস্থিতিগুলো এক এক করে আসবে। কিন্তু এই গল্পের আসল যে কি বলবো টুইস্ট বা আসল যে আকর্ষণ, সে হচ্ছে মৌরিমা, যে আদিত্যরি ডিপার্টমেন্টে বেশ কয়েকদিন পরে ইংলিশে MA করতে আসে, এবং প্রথম দেখাতেই আদিত্যর ভালো লেগে যায়। ওরকম মাখন গায়ের রং, ওরকম ছোট্ট ঠোঁটের উপরে কালো তিল, এক কথায় এমন একজন মেয়ে যাকে একবার দেখলেই প্রেমে পড়ে যায়, লাভ এট ফার্স্ট সাইট। তো প্রথম দিন যখন মৌরিমার সাথে আদিত্যর পরিচয় হয়, এবং সেটা খুবই কমন একটা সিন, যেখানে ঢুকতে গিয়ে ধাক্কা লেগে বই পড়ে যায়, এবং সেখান থেকে সে বলে যে দেখে চলতে পারেন না, যেরকম নর্মাল হয়ে থাকে। তো সেই থেকে তাদের মধ্যে প্রথম আলাপ পরিচয় শুরু, এবং আস্তে আস্তে তাদের বন্ডিংটাও হবে। এখানে মৌরিমা হচ্ছে বেশ বড়লোক বাড়ির মেয়ে, এবং সে জেঠুর কাছে মানুষ হয়েছে, তার বাবা মারা গেছিলেন ছোটোবেলাতেই। তো মৌরিমার জীবনে একটা আলাদা স্ট্রাগল রয়েছে। সে যেহেতু জেঠুর কাছে মানুষ, সুতরাং তার অনেক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, এবং এই যে সে যে ভালোবেসে কাউকে বিয়ে করতে চায় বা সে যে বিয়ে করতে পারবে, এইটা ভাবাটাও তার কাছে অনেক বড় ধৃষ্টতা। তো মৌরিমা চরিত্রটাও ভীষণ ভীষণ মিষ্টি লাগবে আপনাদের, যে একটা মেয়ে যেরকম বাড়িতে এবং বাইরে দু জায়গায় ব্যালেন্স করে চলে, এবং বুঝতে পারছে যে আদিত্য চ্যাটার্জি তাকে ভালোবাসে, কিন্তু সে সেটাকে ভীষণই নিপুণতায়, নিপুণ হাতে, দক্ষ হাতে সেটাকে হ্যান্ডেল করে চলেছে, এবং সে বিভিন্ন রকমভাবে ইনডাইরেক্টলি আদিত্যকে হেল্প করারও চেষ্টা করছে, এই যে আদিত্য লিখতে ভালোবাসে এই নিয়ে। তো এইভাবে গল্পটা আস্তে আস্তে চলতে থাকবে, এবং ঠিক পাশাপাশি এখনকার সময় অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে যে পুনর্জিৎ এবং উর্মিলের যে একটা কেমিস্ট্রি, সেটাকেও লেখক নিপুণ হাতে তার ছাপ রেখে গেছেন। সেখানে দেখানো হয়েছে যে উর্মিল তার ঠাকুরদার হাত থেকে পাওয়া একটি খাম, একটি জিনিস, সেটা হ্যান্ড ওভার করতে হবে এমন একজন মানুষকে, যে মানুষটার বর্তমানে ঠিকানা পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার। সেই কাজের জন্যই সে পুনর্জিৎকে হায়ার করে, এবং তারা দুজনে মিলে এই কল্পনায় বা এই উদ্দেশ্যে ব্রতী হয় যে সেই মানুষটিকে খুঁজে বের করতে হবে এবং তাকে সেই জিনিসটা হ্যান্ড ওভার করতে হবে। তো এই উদ্দেশ্যেই তারা কলকাতা চষে ফেলে, এবং সেই মানুষটিকে খুঁজতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে প্যাকেটটি, তার ঠাকুরদার দিয়ে যাওয়া সেই প্যাকেটটি সে দিয়ে যেতে না পারছে। এবং এইভাবে আস্তে আস্তে উর্মিল এবং পুনর্জিতের মধ্যেও একটি কেমিস্ট্রি গড়ে ওঠে, যেখানে পুনর্জিৎ গরিব ঘরের ছেলে এবং উর্মিল বিশাল বড়লোক বাড়ির মেয়ে, এবং বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হবে যেখানে উর্মিল পুনর্জিৎকে বোঝাতে চাইছে যে তারও তার প্রতি ইন্টারেস্ট আছে, কিন্তু যেহেতু সে বড়লোক বাড়ির মেয়ে বা তার সাথে তার স্টেটাসে কোনো ম্যাচ খায় না, তার জন্য পুনর্জিৎ অনেক সময় চাইলেও হয়তো গুটিয়ে গেছিল এবং এগিয়ে যেতে পারেনি। তো এইভাবে দুটো আলাদা আলাদা সময়ের যে ঘটনা বলি, সেগুলোকে প্যারালালভাবে লেখক বিভিন্ন বর্ণনা দিয়ে পরিস্থিতির সাপেক্ষে সেগুলোকে ফুটিয়ে তুলে সুন্দর কিছু নিদর্শন রেখে গেছেন, এবং যেখান থেকে বারবার এটা উঠে আসছে যে একটা ভালোবাসলে মানুষকে বা একটা মানুষকে কথা দিলে সে কথা দেওয়ার দাম যে কত বড়, ভালোবাসার থেকেও যে একটা কথার দাম যে কত বড় হতে পারে, সেইটা এই বই পড়লে আপনারা জানতে পারবেন। এই বই পড়লে আপনি এটাও জানতে পারবেন যে ভালোবাসা মৃত্যুর পরেও মরে যায় না, বা সে কথা দেওয়াগুলো মৃত্যুর পরেও মরে যায় না। আদিত্য মৌরিমার জন্য যে জিনিসটা রেখে গেছিল বা যে জিনিসটা কথা দিয়ে গেছিল যে সেটা তাকে সে একদিন না একদিন দিয়েই যাবে, সেইটা কিন্তু আদিত্য করে গেছিল তার মৃত্যুর পরেও। এবং এক্স্যাক্টলি সে কি করে গেছিল বা কি দিতে চেয়েছিল বা কি দিয়েছিল,
সেইটা কিন্তু আমি বলবো না। সেটার জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে এই কম্পাস বইটি, যেখানে দেখানো হয়েছে যে ভালোবাসার কত সুন্দর বর্ণনা হতে পারে, যেখানে দেখানো হয়েছে কথা দেওয়া নেওয়ার যে একটা অপরূপ সুন্দর কিছু মাধুর্যময় মুহূর্ত, এবং এখানে দেখানো হয়েছে যে অসম অসম যে প্রেম, অর্থাৎ দুটো অসম স্ট্যাটাসে থাকা মানুষের যে প্রেম হতে পারে, তাদের মধ্যে যে ভালোবাসার সৃষ্টি হতে পারে এবং একদম গল্পের শেষে যে তাদের মিলন হতেও পারে, সেইটা কিন্তু এই বইতে আপনি ছাপ পাবেন। সুতরাং এক কথায় শুধু বলতে গেলে এটুকুই বলবো যে এই বইটা আপনার জন্য একদম বেস্ট, যদি আপনারা ভালোবাসা বা প্রেমের উপর কোনো উপন্যাস পড়তে চান। এবং সরঞ্জিৎ চক্রবর্তীর অন্যান্য প্রেমের উপন্যাসগুলোও আপনারা পড়ে দেখতে পারেন। আমার কাছে এখানেই প্রায় অনেকগুলোই রয়েছে। তো আমি একদিন পুরো ওনার বই নিয়ে একটা ভিডিও বানাবো, যেখানে শুধু প্রেম নয়, তিনি শৈশব কৈশোর বিভিন্ন সময় নিয়ে, বিভিন্ন বয়সী মানুষদের নিয়ে, তাদের আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে উনি বলে গেছেন, উনি লিখে গেছেন, এবং ওনার কবিতাও অসাধারণ সুন্দর। তো এক কথায় অনেক কিছু বলে ফেললাম এক কথা বলতে গিয়ে। এই বইটা আবারও আমি সবাইকে সাজেস্ট করব যে একবার অন্তত জীবনে পড়ে দেখতে, কারণ এই বইতে এমন অনেক কিছুই আছে যা হয়তো অন্যান্য বইতে পাওয়া যাবে না। তো আজকে ছিল আমার এইটুকুই ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও নিয়ে, ভালো বইয়ের রিভিউ নিয়ে আমি আসতে পারি এবং আপনাদের সাথে দেখা হতে পারে খুব শীঘ্রই। আর কি, আর ভালো বই পড়তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো ভালো বই পড়লে যখন আপনার মন ভালো থাকবে, তখন আপনার শরীর থেকে শুরু করে সব যাবতীয় মানসিকতার জিনিসপত্রগুলো একদম পারফেক্ট লাগবে, কারণ মনটাকে শান্ত করাটা ভেতর থেকে ভীষণ জরুরি। তো আজকে এটুকুই, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, নিজের যত্ন রাখুন, ভালো বই পড়ুন আর সঙ্গে থাকুন। টাটা।